আজকে যাওয়া যাক আমাদের সকলের প্রিয় ডুয়ার্সে। আর শুধু ডুয়ার্সে যাব তাই না, আপনাদের দেখাবো সেখানকার দারুণ সুন্দর একটা এক্সক্লুসিভ প্রপার্টি, যেটা দেখলে আপনারা একদম ফ্যান হয়ে যাবেন। থাকবে আমাদের পাহাড় থেকে ডুয়ার্সে যাওয়ার অপূর্ব সুন্দর আর মায়াবী যাত্রা। বর্ষায় ডুয়ার্স কেমন লাগে তার সাথে ডায়না ফরেস্ট, জলঢাকা নদী, চিলাপাতা ফরেস্ট, আরও অনেক দারুণ সুন্দর সুন্দর জায়গা দেখাবো আপনাদের আজকের এই ভিডিওতে। তাহলে যাবেন নাকি আপনাদের ঘরের ছেলে সৌরদীপের সাথে নতুন এক যাত্রায়? আজকের ভিডিওটা শুরু করছি ওকস টি গার্ডেন থেকে। আর আপনারা যারা লাস্ট ভিডিওটা দেখেননি তারা নিশ্চয়ই একবার চেক করে নেবেন, কারণ সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম ওকস টি গার্ডেনে অবস্থিত দারুণ সুন্দর একটা পাহাড়ি হোমস্টে, যার নাম চিয়াবাড়ি ওকস ফার্মস্টে। আজকে আমরা অনেকটা লম্বা যাত্রা করব, ডিস্টেন্স মোটামুটি 128 কিলোমিটার কভার করব। তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম ওকস টি গার্ডেন থেকে। আপনারা অনেকেই হয়তো জানেন আমি মুকেশ ভাইয়ের থেকে গাড়ি ইউজুয়ালি বুক করে থাকি, তো এইবারও সেটাই করেছিলাম। খরচা পড়েছিল 5,000 টাকা মতন, কিন্তু পিক সিজন হলে এই ভাড়াটা কিন্তু 6,000 টাকাও হয়ে যেতে পারে। বর্ষার মাঝে পাহাড় তো এনজয় করলাম, এরপর যদি একটু ডুয়ার্স এনজয় না করি তাহলে কি করে হবে বলুন তো। আর এখানকার ওয়েদারটা এমনই ছিল, আমি দায়িত্ব সহকারে ঠান্ডাও লাগিয়ে নিয়েছি, তাই গলাটাও বসে গেছে। কিন্তু আপনাদের এই দুর্দান্ত সুন্দর রাস্তাটা যদি না দেখাই তাহলে কি হয় বলুন তো। যখনই টার্নটা নেওয়া হলো না, এই যে তাকদা তিনচুলে লামাহাটটা এদিকে রাস্তায় জোরবাংলা থেকে, তারপর থেকে রাস্তাটা কিন্তু মানে ফুল মায়াবি, হেবি সুন্দর। মানে বর্ষাকালে যদি এখানে আসেন, বর্ষাকাল লাগবে না, যে কোনো সিজনেই আসুন, এই জায়গাটা আলাদাই মজা, মানে হেভি লাগে। আমার পার্সোনালি খুব ভালো লাগে। মানে চারিপাশ দিয়ে মেঘ ঢুকে আসছে, রাস্তায় ভিজিবিলিটি কম, চারিপাশটা সবুজ, গাছপালা ভর্তি, মানে এ ক্লাস, এ ক্লাস। হেভি লাগে এই রাস্তা দিয়ে যেতে। এখন একটু হালকা হালকা বৃষ্টি আছে, মুখে একটু জল ছেটা পড়ছে, আর চারিপাশের এই সবুজ দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি তো মন ভরে যাচ্ছে পুরো। এই সিজনে আসার কিন্তু এটাই মজা। এই যে 3 মাইল থেকে মংপুর টার্ন নিচ্ছে ডান দিকে, আমরা ঢুকে আছি ডান দিকে। এই যে দেখুন 3rd মাইল লেখা আছে, ফরেস্ট চেকপোস্ট। কেমন রাস্তা আছে সেটা আপনার দেখাবো যদি আপনার দার্জিলিং থেকে ডুয়ার্সের দিকে যান। আশা করি এত লম্বা ডিস্টেন্সে কভার করবেন না, বাট সেই রাস্তায় দেখাচ্ছি। যদি মংপু আসেন সেখানকার জায়গা কীরকম কী অবস্থা আছে সেগুলো শেয়ার করব। আমরা এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পেশক মংপুর রোড। এই রাস্তাটা পুরোটাই কিন্তু পিডাব্লিউডি মেনটেন করছে, কন্ডিশন কিন্তু বেশ ভালো, কোনো অসুবিধা নেই। রাস্তা সরু, একটু ছোট, কিন্তু মানে রাস্তাঘাটের কন্ডিশন খুব ভালো। আর এখানে এত জঙ্গল, এত জঙ্গল, এই চত্বরে কোনো হোমস্টেই নেই, মানে বাড়িঘর তো দেখতেই পাওয়া যাচ্ছে না। তো অবিনাশ ভাই বলছিল এখানে নাকি লেপার্ড, ব্ল্যাক প্যান্থার প্রচুর নাকি এরকম আসে, কারণ জঙ্গলটাই এমন এখানে। হেভি লাগছে, মানে মাঝে মাঝে বৃষ্টি আসছে, মাঝে মাঝে বৃষ্টি চলে যাচ্ছে, চারিপাশটা সবুজ, তার মাঝখান দিয়ে এরকম রাস্তা যাচ্ছে, আলাদাই মজা। মানে এটা কিন্তু ফিল করতে হবে। আমি চেষ্টা করছি ক্যামেরার মাধ্যমে দেখানোর, ভিডিওর মাধ্যমে দেখানোর যে কত সুন্দর রাস্তাটা। আমরা মংপু যাওয়ার পথে একটা ছোটোখাটো দোকান পেয়েছি, দাঁড়িয়ে পড়েছি। এই বাইরের অবস্থা দেখাচ্ছি, প্রচণ্ড বৃষ্টি বাইরে, প্রচণ্ড বৃষ্টি। এখানে ছোটোখাটো টুকটাক দোকান আছে, এই দিদির দোকান। এখানে এসে একটু মোমো, চা এসব খাবো আমরা এখন। আপনি এসে মোমো খাওগে? হ্যাঁ চলো খাতে। হেভি লাগছে, হেভি লাগছে। মানে আমি একটা জিনিস সবসময় বলবো যে যে কোনো সিজনে আসবেন না, সেই সিজনের ব্যাপারটা এনজয় করবেন। বর্ষাকালে এসে বৃষ্টি হবেই, কিছু করার নেই, এটাই এনজয় করবো আর কি। এই পাশে একটা ছোট্ট দোকান, এখানে একদম ফ্রেশ ভেজিটেবলস, গাজর, একদম অর্গ্যানিক, অ্যাকচুয়াল অর্গ্যানিক। ওখানে বাঁধাকপি, ওখানে হচ্ছে বিট, সব কিছু রয়েছে। মোটু ম্যান
ভালো লাগছে? কেন হেভি লাগছে তোমার? তো ওয়েদারটা সুন্দর লাগে। ওয়েদার ভালো লাগছে? বলছি- দুধ চা হচ্ছে, দুধ চা। এই চা খাবো আর মুড়ি আছে, আর কিছু খাবো না। মোমো, চা আর মোমো মোমো খাবো না। খেতেই হবে। না, মোমো খাবো না। পুরো গ্রাম একদম, কত জল যাচ্ছে এখান দিয়ে দেখুন, উপর দিয়ে পুরো হাই স্পিডে জল নামছে। টুকটাক গ্রামের গাড়ি, এগুলো মনে হচ্ছে ফ্রেশ স্প্রিং ওয়াটার। যেমন মোমো চলে এসছে, চা খেয়ে নিলাম, একদম গরম গরম দিদি বানাচ্ছে এখানে। আগে দিদির দোকান থেকে মোমো খেলাম, 80 টাকা প্লেট, 80 টাকায় 8 পিস মোমো, সস্তায় কিন্তু, মানে একদম পুরো অথেন্টিক টেস্ট। চাটনিটা সঙ্গে সঙ্গে বানিয়ে আনলো, সেই জন্য আরও মজার। তো ওই দিদি ওখানে বাড়ি ওনার ওখানে, তো ওখানে আর কি ছোটোখাটো দোকান চালাচ্ছেন। ওনার একটা বড় দোকান আছে এখানে, এই যে কাঞ্চনজঙ্ঘা ভিউ রেস্টুরেন্ট, কাঞ্চন ভিউ রেস্টুরেন্ট, যেটা নিয়ে ওর ছেলে চালায়। তো ওয়াশরুম ইউজ করার জন্য এখানে মা এসছে আর কি। সব জায়গায় তো লেডিস ওয়াশরুম পাওয়া যায় না, তো এগুলো একটু মাথায় রাখবেন। বড় কোনো দোকান রেস্টুরেন্ট এগুলোতে কিন্তু পেয়ে যাবেন। মানুষ তো ভাবি এখানে কত কষ্ট করে থাকে, এখানে যদি কোনো বিল্ডিং বানাতে চান না, সে আরেক হেডেক, মানে জিনিসপত্র আনা, সেগুলো দিয়ে বিল্ডিং বানানো, সেখানে কিন্তু অনেক খরচা পড়ে যায়, এখানে প্রচুর খরচা পড়ে যায় কিছু বানাতে। আমরা এখন ক্রস করছি মংপু বাজার, এটা হচ্ছে এখানকার সেন্ট্রাল এরিয়া। তো মংপুরে থাকলে এখানে কিন্তু হোটেল, খাওয়া দাওয়ার জায়গা সব কিছু রয়েছে, প্রচুর দোকান, শাকসবজির দোকান, সামনে কি সব গ্রোসারি স্টোরও রয়েছে। হোমস্টে আগে পরে সব জায়গাতেই পাবেন, কিন্তু এখানেও কিন্তু টুকটাক আছে। এই যে এখানেও কিছু হোমস্টে, সামনেও রয়েছে, সাইবার ক্যাফেও আছে এখানে। বাহ, এখানে গ্রামের লোকজন কিন্তু অনেক সময় নেট ফ্যাসিলিটিস পান না, তো সেই জন্য কিন্তু সাইবার ক্যাফের বেশ রমরমা এখনও কিন্তু আমাদের এখানকার গ্রামগুলোতে আছে। মংপুরে কিন্তু টুকটাক টুরিস্ট স্পট অনেকগুলোই আছে, এখানে থাকলে কিন্তু ঘুরতে পারেন, সেটা মেজার কিছু না। এই জন্যই ক্রস করলাম এখানকার কুইনাইন ফ্যাক্টরি। তো এটা আগেরবার যখন এসেছিলাম তখন বন্ধ ছিল, তাও বলে করে ঢুকেছি, ভেতরে সেরকম কিছু নেই, সবই নষ্ট হয়ে গেছে। ওভারঅল জায়গাটা খুব সিনিক, মানে একদিন দুদিন থাকলে যদি আপনার তাড়া না থাকে, যদি একদম রিল্যাক্স আর ট্রিপ করতে চান, সেই জন্য কিন্তু ভালো অপশান। এই তো এই কুইনাইন ফ্যাক্টরি, এই যে কুইনাইন ফ্যাক্টরি ক্রস করে গেলাম। এই যে রবীন্দ্র ভবন মংপু, ওপরে একটা এখন ট্রি হাউস আছে। আগেবার এসেছিলাম যখন বন্ধ ছিল, এটা দেখি এখন খোলা আছে কিনা, কেউই তো নেই। ওইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, ওইটা ছিল। এখানে কবিগুরুর একটা সুন্দর স্ট্যাচু রয়েছে। এখানে ওয়েস্ট বেঙ্গল লেবার ওয়েলফেয়ার বোর্ডের অফিস আছে মনে হয়। এইটাও মনে হয় কোনো থাকার জায়গা, এই নিচটা। এখানে কোনো গেস্ট হাউস আছে মোস্ট প্রবলি, মনে হচ্ছে আমার দেখে। ফোয়ারাটোয়ায় জল চলে গেছে। আর এদিকে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম, মানে বাড়িটাকে এখন মিউজিয়ামে কনভার্ট করে দিয়েছে। গেট বন্ধ, এই বাইরে দিয়ে দেখিয়ে দিই। জায়গাটা সুন্দর বেশ, ওই কুইনাইন ফ্যাক্টরি ওই সাইড দিয়েও আসা যায়, এদিক দিয়েও আসা যায়। বৃহস্পতিবার করে এই মিউজিয়ামটা বন্ধ থাকে, তাই আপনাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাতে পারলাম না। আর আপনারা কিন্তু এখানকার যে গেস্ট হাউস আছে বা ট্রি হাউস আছে, সেটাও কিন্তু বুক করতে পারেন। এখানে দেখভালের দায়িত্ব আছে যোগেন ভাই, তো ওনার সাথে কথা হচ্ছিল, তাই ওনার নাম্বারটাও শেয়ার করে দিচ্ছি। লাগলে ওনাকে কল করে কিন্তু বুকিংয়ের ব্যাপারে ডিটেলসগুলো নিয়ে নিতে পারেন। অলমোস্ট সমতলের লেভেলেই নেমে চলে এসেছি আমরা এখন। সেবক এখান থেকে আর 14 কিলোমিটার, তো ওখান থেকে করোনেশন ব্রিজ ক্রস করে কিন্তু আমরা ডুয়ার্সের দিকে চলে যাব। এখানেও রাস্তা ভালো, একদম তলার দিকে নেমে এসেছি যেহেতু। পাশ দিয়ে বয়ে যাচ্ছে দারুণ সুন্দর নদী। জানি না ক্যামেরা কত ক্যাপচার করছে, কোনো জায়গায় দাঁড়িয়ে দেখাবো। প্রচুর জল রয়েছে দিকটায়, এই দেখুন, এই দেখুন, বৃষ্টিতে অনেক জল বেড়ে গেছে। কত জল, বাপরে। আমরা এখন চলে এসেছি সেই বিখ্যাত করোনেশন ব্রিজে। প্রতিবার তো সোজা চলে যাই, কিন্তু আমরা এবার বাঁদিকে যাব করোনেশন ব্রিজের ওপর দিয়ে। এই যে ডুয়ার্স, ওদলাবাড়ি সব এইদিকে। লাভলি, সব লোকজন রাস্তার উপরে দাঁড়িয়ে পড়েছে, ভাই দারুণ ছবি তুলছে। আর এখান থেকে তিস্তা বয়ে চলেছে, একদম সাংঘাতিক লেভেল, খুব সুন্দর, খুব সুন্দর। ঢুকে পড়লাম আমরা কালিম্পং ডিস্ট্রিক্টে। এবার এইখান থেকে আমরা এগোবো ডুয়ার্সের দিকে। আমি যতদূর জানি এইখানে করোনেশন ক্রস করার পর আমরা যেখানে যাচ্ছি নাগরাকাটা, সেটা অলমোস্ট আরও
ওই 45-50 কিলোমিটার মতন হবে। ওয়াটারফল একটা, এই যে ওয়াটারফল। এখানে বেশি বাইরে হাত বার করা যাবে না, এখানে হনুমান বাদর সব ঘুরে বেড়াচ্ছে, যখন তখন টেনে নিয়ে বাইরে নিয়ে চলে যাবে ক্যামেরা। ওয়েদারটা একটু গরম হয়ে গেছে, পাহাড় থেকে নামলাম, কিন্তু স্টিল সুদিং, এমনি হিউমিড আছে কিন্তু এমনি সুদিং, হাওয়াও দিচ্ছে একটু একটু, খারাপ লাগছে না। আমরা এখন ক্রস করছি অপূর্ব সুন্দর মংপং ফরেস্ট। দারুণ দারুণ, রাস্তাও যেমনি সুন্দর, চারিপাশের দৃশ্যও তেমনি সুন্দর। প্রথম দেখা পেলাম আমাদের ডুয়ার্সের ফরেস্টের। ডুয়ার্স যদি প্রপারভাবে এখনও শুরু হয়নি, এটাই গিয়ে মিলছে আর কি শুকনা ফরেস্টে। কিন্তু এই মংপং জায়গাটাও কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। মংপংয়ে একটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের একটা প্রপার্টিও আছে আমি যতদূর জানি, তো সেটাও বেশ সুন্দর। ট্যুরিজম ফরেস্ট, মোস্ট প্রবলি ফরেস্ট ডিপার্টমেন্টের। কিন্তু হেভি লাগছে, মানে ডুয়ার্স বর্ষাকালেও কিন্তু এটা আলাদাই মজা। কি দৃশ্য, কি দৃশ্য, দারুণ দারুণ। দূরে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, পাশ দিয়ে রেল লাইন যাচ্ছে, সামনে ঝাঁ চকচকে রাস্তা, আকাশে হালকা হালকা মেঘ, দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে, মানে এত পারফেক্ট লাগছে কি বলবো, হেভি লাগছে। মানে পাহাড় থেকে ডুয়ার্সে যে নেমে এসেছি, গরম লাগছে কিন্তু তাও মনটা একদম ফুরফুরে। এই যে নদী, কোন নদী জানি না, মনে তো হয় না তিস্তা বলে, কিন্তু দূরে পাহাড়গুলো দেখুন কি দারুণ লাগছে, আলাদাই পরিবেশ। ছোটো ছোটো গ্রাম ক্রস করে যাচ্ছে, সেই গ্রামে কয়েকটা বাড়ি, ক্ষেত, ও এই ক্লাস, এই ক্লাস। নো ওভারটেকিং জোন, ড্রাইভ স্লো, এবার খালি জঙ্গল আর জঙ্গল, আলাদাই মজা। अविनाश भाई चला के कैसा लग रहा है यहाँ पे? बहुत मजा आ रहा है। মজা হয় না? অবিনাশও কিন্তু খুব ভালো, সত্যি খুবই ভালো ছেলে। আমাকে সুন্দর গল্প গুজে করতে করতে যাচ্ছি, টাইম নিয়ে যেখানে দাঁড়ানো দাঁড়াচ্ছে। তো আমি মুকেশ ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, মুকেশ ভাইয়ের যোগাযোগ করতে পারেন, মুকেশ ভাই ঠিকঠাক গাড়ি একদম ঠিক করে দেবে। লাভা 66 কিলোমিটার, কালিম্পং 67, জয়গাঁও 112, গুয়াহাটির রাস্তাও কিন্তু এদিক দিয়েই। আর আমরা সামনে একটা ব্রিজ ক্রস করবো, এই ব্রিজ ক্রস করেই শুরু হয়ে যাবে হচ্ছে ওদলাবাড়ি। চা বাগান চারিপাশে, কি দারুণ লাগে না? বর্ষায় চা বাগানের একটা আলাদাই ফিল, দেখার মতন। ওই যে ওদলাবাড়ি 2 কিলোমিটার, মালবাজার 15 কিলোমিটার। ক্রস করছি ঘেস ব্রিজ, এই ঘেস ব্রিজ ক্রস করে কিন্তু ওদলাবাড়িতে ঢুকে যাবো আমরা। এই যে ক্রস করছি ওদলাবাড়ি, ঝান্ডি 30 কিলোমিটার এখান থেকে, গাজলডোবা 13 কিলোমিটার। ওদলাবাড়িতে কিন্তু প্রচুর দোকান, প্রচুর দোকান, খাওয়া দাওয়ার ব্যবস্থা, মেডিকেল স্টোর, মিষ্টির দোকান আছে। মিষ্টি খাবে নাকি আগরওয়াল সুইটস থেকে? এই যে এখন চেল নদী ক্রস করে যাচ্ছি, এখন চেল রিভার ব্রিজ। প্রচুর জল এখন আছে চেলে, কিন্তু পুরো জল থাকেই না, পুরো শুকা থাকে। আর এইদিকে লাটাগুড়ি, ময়নাগুড়ি, ফালাকাটা, মালবাজার আর 12 কিলোমিটার। সুন্দর সিনারি চারিপাশে, ভালো লাগছে, বেশ বেশ ভালো লাগছে। এখান থেকে তো আরও সুন্দর রাস্তা। এই জায়গা দিয়ে একবার নর্থ ইস্ট যাবো খুব তাড়াতাড়ি ভাবছি, প্ল্যান করছি। এখনই হায়দ্রাবাদ থেকে এসে কলকাতা থেকে তোমার যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় রোড ট্রিপ। কলকাতা যদি ফিরে আসতে পারি কোনো সময়, নর্থ ইস্ট রোড ট্রিপটা করবো একদম গাড়ি নিয়ে, সোজা কলকাতা থেকে আসাম চলে যাবো। দামডিম স্টেশন 2 কিলোমিটার, এখান থেকে বাদিক চলে গেলে কিন্তু গরুবাথান, এই যে দামডিম মোড়। এটা ঝান্ডি যাওয়ার জন্য এখান দিয়ে যেতে পারেন, সামনে আরেকটা টার্নও আসবে। আর লাভা এখান থেকে 53 কিলোমিটার, লাটাগুড়ি 36। ঢুকে পড়েছি মালবাজারে, এখান থেকেই যাবে হচ্ছে নিউ মাল জাংশন, এদিকে রয়েছে মালবাজার বাস স্ট্যান্ড। সব কিছু কিন্তু এখান থেকে অ্যাভেলেবেল। এটা এখানকার সবচেয়ে বড় জায়গা, এটা ওই না ডিস্ট্রিক্ট টাউন, রাইট। এইসব বাস ছাড়ছে শিলিগুড়ি, বীরপাড়া, মালবাজার মিউনিসিপ্যালিটি, এটা আরও বড় জায়গা। নেওড়া ব্রিজ, নেওড়া নদী তলা দিয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে না? অপূর্ব। ওইদিকে ট্রেনের ব্রিজটা আর এদিকে গাড়ির ব্রিজ, আহা দারুণ দারুণ। মূর্তি ব্রিজ ক্রস করছি এখন। এটা কি মূর্তি নদী? কি স্রোত গো নদীতে, আরে বাপরে।
এই এখন আমরা ঢুকে পড়েছি চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। রাস্তাটা এত সুন্দর কি বলবো, হেভি হেভি। এই গরমকাল বা বর্ষাকালেও টেম্পারেচার যতই বেশি হোক হাওয়াটা কিন্তু দারুণ লাগছে, দারুণ। আপনাদেরকে হয়তো এখনও বলা হয়নি যে আজকের ফাইনাল ডেস্টিনেশন কোথায়। আজকে আমরা যাচ্ছি নাগরাকাটার রয়্যাল ইকো হাটে, এবং মেন রোড দিয়ে যাওয়ার পথে ডান দিকেই দেখতে পেয়ে গেলাম সাইনবোর্ড, তাই ঢুকে পড়লাম গ্রামের মাঝের একটা অপূর্ব সুন্দর রাস্তায়। আর আপনারা যারা ট্রেনে করে আসতে চান এখানে, তাদের জন্য রয়্যাল ইকো হাট থেকে সবচেয়ে কাছের স্টেশন হলো নিউমাল জাংশন। পুরো গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছি, কি সুন্দর রাস্তাগুলো না। চারিপাশে তো খেতিবাড়ি হয়েছে, সব চাষবাস হচ্ছে আর কি। সামনে কি নেওয়ার ফাস্ট ফুড, এখানে আসতে হবে সন্ধ্যাবেলা, দেখি কী খাবার পাওয়া যায়। লোকজন পুরো চিল করছে এখন, একদম রিল্যাক্স পরিবেশ, কোনো তাড়াহুড়া নেই, কিচ্ছু নেই। এইটা একটা খুব ভালো জিনিস করেছে, জানি না ক্যামেরায় নোটিস করা যাচ্ছে কি না। এই রয়্যাল ইকো হাটের অনেক জায়গায় বোর্ড দেওয়া আছে, তো এখানে বুঝতে কোনো অসুবিধাই হবে না। যেই টার্ন আছে না, সেখানে কিন্তু বোর্ড রয়েছে। এই আর ডান দিকে টার্ন নিয়ে নিলাম। রয়্যাল ইকো হাটের লোকেশনটা একদম খাসা জায়গায়, চারিপাশে কিচ্ছু নেই, পুরোই অফবিট। আর এই যে রাস্তাটা বৃষ্টির জন্য কিন্তু একটু খারাপ হয়ে গেছে, মানে এমনি সময় অসুবিধা নেই, কিন্তু অনেক জল জমে গেছে, এটা একটা প্রবলেম। আমরা সুইফট ডিজায়ারে এসেছি, তো আমাদের গাড়ি পুরো লোড আছে, তো সেই জন্য এক আধ জায়গায় তলায় লেগেছে। তো আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন ওটার মাথায় রাখবেন, একটু স্লো ধরে চালালে কিন্তু অসুবিধা হবে না। আজকের বেশ লম্বা যাত্রা পাহাড় থেকে ডুয়ার্স অবধি ফাইনালি কমপ্লিট করলাম, আর আমরা এখন পৌঁছে গেছি নাগরাকাটার রয়্যাল ইকো হাটে। এই এখন জাস্ট পৌঁছালাম আমাদের আজকের স্টেতে। এখানে আমরা নেক্সট 2 নাইট থাকবো বা 2 দিন থাকবো। আর এটা হচ্ছে অপূর্ব সুন্দর রয়্যাল ইকো হাট। রাস্তায় যখন আসছিলাম তখন দেখালাম, রাস্তাটাও কিন্তু দারুণ সুন্দর, মানে একদম অন্যরকম। আর যখনই ভেতরে পৌঁছালাম, এই জায়গাটা জাস্ট আলাদাই। মানে এই পুরো এরিয়াটার মধ্যে একটাই বিল্ডিং রয়েছে, একদম পুরো হোয়াইট বিল্ডিং, দেখতে খুব সুন্দর লাগছে। কিন্তু আমার চারিপাশের যে দৃশ্য, সেটা কিন্তু এই ক্লাস লাগছে। সব দেখাবো, কিন্তু তার আগে রুমের মধ্যে জিনিসপত্র ছড়ানোর আগে রুমটা একবার দেখিয়ে দিই চট করে। এই যে হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠে আসার পর আমরা এই রুমটায় আছি। আমি বললাম তাই, যদি ওদিকে রুমটা পাওয়া যায়। তো এটা হচ্ছে 201 নম্বর রুম, চট করে আপনাকে দেখিয়ে দিই। মোটুম্যান বসে আছে এখানে। মোটুম্যান, কী গো, ভালো লাগছে? বাহ, এইদিকে একটা দারুণ সুন্দর কাঁচ দেওয়া জানলা, না কিন্তু খোলা যাবে না, কিন্তু এখান থেকে বাইরের পুরো ভিউ দেখতে পাওয়া যাবে। পর্দা দেওয়া ছিল, পর্দা সরিয়ে দিয়েছি। এদিকে রয়েছে 2টো চেয়ার, ওদিকে রয়েছে ছোট্ট একটা টেবিল, এখানে একটু স্ন্যাক্স দেওয়া আছে, টি কফি দেওয়া আছে, বোতল রয়েছে, সব কিছুই রয়েছে অ্যামনিটিস। এখানে ছোট্ট একটা টেবিল, এখানে রয়েছে একটা ইলেকট্রিক কেটেল, এদিকে একটা আয়না। আর এই দিক দিয়ে রুমটা একবার দেখে নিন, বেশ সুন্দর, বেশ বড় রুম। ওদিকে এসি রয়েছে, ওদিকে ফ্যান রয়েছে, ওদিকে জিনিসপত্র লাগেজ রাখার জায়গা আছে, জামাকাপড় টাঙাতে পারেন, সব কিছু করতে পারেন, সে ব্যবস্থা আছে। আর বেডটার সাইজ দেখে আমার কিন্তু মনে হচ্ছে এটা কিং সাইজ বেড, মানে কিং সাইজের থেকেও একটু বড় লাগছে। মানে এখানে 2 জন অ্যাডাল্ট, আমার মনে হয় পাতলা পাতলা 3 জন অ্যাডাল্টও হয়ে যাবে, আর 2 জন অ্যাডাল্ট, 1 জন বাচ্চা তো ইজিলি হয়ে যাবে। ওদিকে একটা বেড সাইড টেবিল আছে ছোট্ট, আর ওই দিক দিয়েও দারুণ সুন্দর পুরো বিস্তীর্ণ মাঠ আর ঘাট। আহা, এই দৃশ্যটার জন্য আমি কিন্তু ফ্যান হয়ে যাচ্ছি। দূরে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে জলঢাকা নদী। যাবো সেদিকে, সব দেখাবো, কারণ ওইগুলোই হচ্ছে এইটার ইউএসপি। এদিক দিয়ে রুমটা একবার চেক করে নিন, বেশ সুন্দর, বেশ ফাঁকা, বেশ এয়ারি। শীতকালে আসলে কম্বলও রাখা আছে, বালিশ রয়েছে, এখানে টাওয়েল রয়েছে, সব রকম ব্যবস্থা আছে। আর এদিকে ওয়াশরুমটাও দেখিয়ে দিই একবার। ওয়াশরুমে ঢুকলাম, বেসিন, কমোড, গিজার, যেগুলো মেন এসেনশিয়াল সেগুলো তো আছেই, সাথে কিন্তু টয়লেট্রিজও কিছু দিয়ে দিয়েছে। এখানে সাবান রয়েছে, এখানে শ্যাম্পু, এখানে এগুলো সব আর কি, লোশন, সব কিছুই রয়েছে। ঢোকা মাত্রই আমি জিজ্ঞেস করলাম কোন রুম, বললো 201। আমি দেখলাম 204 ওদিকে একটা আছে, সে রুমটা নাকি আজকেই খালি হবে। তো খালি হলে ওই রুমটায় ভাবছি শিফট করে যাবো। যদি নেচার পছন্দ হয় তাহলে কিন্তু একদম পারফেক্ট জায়গা। লাক্সারিয়াস, হ্যাঁ বলতে পারেন, কিন্তু লাক্সারিগুলো সম্বন্ধে পরে বলবো। কিন্তু এই নেচারটাই আমায় প্রচণ্ড ইমপ্রেস করেছে। এবার প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, ফ্রেশন আপ হই, মুখ টুক ধুই, পারলে স্নান করে নিয়ে তারপর খাওয়া দাওয়াটা সারবো, ঠিক আছে?
এখানকার কি প্রাইস, কি ট্যারিফ, কি ইনক্লুসিভ আছে, কি নেই, সব কিছু বলছি আস্তে আস্তে। 2 নাইট থাকবো, সব ইনফরমেশান শেয়ার করবো। অনেকদিন আগে থেকে সত্যি বলতে প্ল্যান করেছিলাম এখানে আসবো, কিন্তু হচ্ছিল না। তাই হলে এবার যখন পাহাড়ের দিকে যাচ্ছি, কষ্ট করে একটু এদিকে চলেই আসি। বর্ষায় ডুয়ার্স কেমন হয় সেটা নিজেও দেখি, আপনার সাথেও শেয়ার করি, আর এই দারুণ সুন্দর প্রপার্টিটা দেখিয়ে দিই। খুব খিদে পেয়েছে, আগে খেয়ে আসি। হ্যাঁ, টায়ার্ডও হয়ে গেছে বলো। 9:25 বেরিয়েছি। 9:25 বেরিয়ে 2টোর সময় ঢুকলাম না, অলমোস্ট অনেকটা রাস্তা। 2:05। 115 কিলোমিটার। তার মধ্যে ঠান্ডার থেকে এসেছি তো, এখানে তো অত ঠান্ডা নেই। না। ঠিক আছে, মানে এখানে ডিরেক্টলি আসলে তো অসুবিধা হতো না, কিন্তু ঠান্ডাটাকে এসে গরমটা লাগছে। ঘরে ঢুকে ফ্রেশন আপ হয়ে এবার যাওয়া যাক দুপুরবেলা লাঞ্চটা সেরে নিতে। আপনারা যখন এখানে বুকিং করবেন আগে থেকে কিন্তু বলে রাখবেন যে লাঞ্চ আর ডিনারে আপনারা কি খাবেন। আর এখানে রুম ট্যারিফের সাথে কিন্তু কোনো মিলস ইনক্লুডেড নেই। আমাদের লাঞ্চ চলে এসছে, দারুণ সুন্দর কাঁসার থালা, তাই তো? মেবি একদম আলাদা করে বাটি দেওয়া সব। এখানে পাঁপড়, এখানে রাইস, না ঠিক আছে আমি বলবো না, বাবা বলো। বাবা বলো কী কী আছে? স্যালাড আছে এখানে, এখানে স্যালাড আছে, শাক আছে, শাক আছে, একটা মাছের ছোট মাছের চচ্চড়ি আছে, তোমার চচ্চড়ি, ডাল, ডাল, পোনা মাছ, পোনা মাছ, পাঁপড়, পাঁপড়, চাটনি, রাইস। ও লাভলি। এই প্রপার্টিতে রুম ট্যারিফের সাথে কিন্তু কোনো খাওয়ার ইনক্লুসিভ নেই। তাই আপনারা চাইলে ব্রেকফাস্ট আর ডিনারে প্যাকেজ নিতে পারেন, যেটার খরচা পড়বে 500 টাকা, অথবা ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার নিতে পারেন, যেটা পড়ে যাবে 800 টাকা পার পারসন পার ডে। আমরা কয়েকদিন ধরে পাহাড়ে ছিলাম, পাহাড়ে এমন খাবার খাচ্ছিলাম, চাইনিজ ফাইনিজ সব রকম। হোমস্টে খাবারটা অন্যরকম হয়, কিন্তু ওই সমতল ডুয়ার্সে নেমে আসার পর হেভি খাচ্ছি। ডালটা একদম প্লেন, আর শাক তো আমি বাড়িতে দেখলে পালিয়েই যাই, কিন্তু এখানে খেয়ে নিলাম, বেশ ভালো লাগছে। শাক নাকি ভালো বলতে নেই, তাই তো? ভালো বলতে নেই, কিন্তু ভালো বলছে। ডালটা প্লেন সিম্পল, খুব সুন্দর, ভালো লাগছে। চালগুলো বেশ লম্বা লম্বা চাল, অত ভালো লাগে। পাঁপড় দিয়ে, লেবু দিয়ে, গুড। এই প্রপার্টিটা এতটাই সুন্দর কি বলবো, মানে চারিপাশে নতুন নতুন কিছু এলিমেন্টস আছে। এখানেটা হাঁসেদের ঘর। হাঁসেদের ঘর। এই যে ব্রিজ দিয়ে যাচ্ছি, এই ছোট্ট একটা ব্রিজ, এর ওপর হাঁস রয়েছে, এর ওপরে হাঁস রয়েছে না নিচে হাঁস রয়েছে, ওদিকে হাঁসেদের ঘরও আছে, আবার জলে রঙিন মাছ আছে। মানে পুরো নেচারের মাঝখানে একটা অন্যরকম ফিলস। আমি খালি ভাবছি মানে এত বড় জায়গাটা মেনটেন করা তো একটা বিশাল হেডেক। কিচ্ছু নেই, মানে দূর দূরান্তে কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। ওই দূরে একটা ঝুপড়ি ঘর, মনে হয় কোনো গ্রামবাসীদেরই মনে হয়। এই ক্লাস, এই ক্লাস। মানে এখানে এসে এই পরিবেশটা এনজয় করে, এই হাঁস, মাছ, কুকুর, বেড়াল, মানে গ্রামের লোকজন হেঁটে বেড়াচ্ছে, এইটা কিন্তু মানে হেভি। আমার পার্সোনালি, যারা আপনারা আমার ভিডিও দেখেন তো জানবেন, এই পরিবেশটা আমার কিন্তু খুব ভালো লাগে। দাদার নামটা কি বলে আমি ভুলে গেছিলাম। সরোজ। সরোজ, সরোজ, আর একজন কি বললো? সুবীর। সুবীর, সরোজ সুবীর, মনে থাকবে। ভালো, আমার ডাক নামটাই রাখা। কি নাম? বাটুল। বাটুল? বাটুল, এটা মনে থাকবে। না না, ভালো নাম আছে, আমি কেন এসব বলবো? বেশ বড় বড় ঘাস হয়ে গেছে, মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা এখন হাতি অভিযানে। হাতি অভিযান বিকেলবেলা ল্যাদ খেয়ে গেছিলাম, একটু রিল্যাক্স করছিলাম। সামনে নদীটা আছে, এই নদীটা আমাকে খুব টানছে, ওপর থেকে দেখতে পেয়েছি নদীটা, সেই জন্য ভাবছিলাম কখন যাওয়া যায়, কখন যাওয়া যায়। মা পেছনে একটা কুকুরকে নিয়ে আসছে ডেকে ডেকে, আমার ভয় আছে। কিন্তু তুমি ভয় খাচ্ছ? মা ভলুম্যানকে নিয়ে আসছে, ভলুম্যান যেন হাতিরাটাকে বাঁচাবে না। সন্ধ্যের আগে ব্যাক করে যেতে হবে, কারণ ওপারেই রয়েছে চাপড়ামারি ফরেস্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে ওয়াইল্ড অ্যানিমালস যখন তখন বেরিয়ে আসতে পারে। দূর দূরান্ত অবধি কিচ্ছু নেই, কিছুই নেই, কিন্তু সবুজের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে আসছে মনে হচ্ছে। বর্ষাকালে এই জায়গাটার কিন্তু একটা আলাদা মজা আছে, মানে এক্সেস। এইসব জায়গাগুলো হচ্ছে রিল্যাক্সেশনের জন্য একদম পারফেক্ট। সত্যি বলতে যখন এসেছিলাম তখনই বলেছিলাম যে কোনো সাফারি বা এইসব জিনিসপত্র কিচ্ছু করবো না। আশপাশে যদি বাজার থাকে, কিছু লোকাল ভাইবস থাকে, জঙ্গল থাকে, সেইগুলো দেখার চেষ্টা করব। কত জল, ওরে বাবা! এমনি সময় মনে হয় জলটা কম থাকলে ওপরেও যাওয়া যায় হেঁটে হেঁটে ওই দিকটাতে, কিন্তু এখন সেই উপায় নেই। অস্বাভাবিক সুন্দর, চারিপাশ সবুজ, উপরে পুরো কালো মেঘ, আর মাঝখান দিয়ে বা নিচ দিয়ে বয়ে যাচ্ছে জল ঢাকা নদী। ওদিকে স্রোতটা বেশি, নদীটা একটু বেঁকে এসছে।
এখন সন্ধ্যাবেলা বেশি এক্সপেরিমেন্ট করবো না, সেই জন্য আর যাচ্ছি না, কালকে যাবো, এই জায়গাগুলো খুব ভালো করে দেখবো। ওয়েদারটা একদম পারফেক্ট, গরমটাও লাগছে না, বিকেলে বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে, আর নদীর পাশে থেকে তো আরও মজা লাগছে। এখানে বসে বসে অনেক সময় কেটে যাবে, একটা ভালো বসার স্পট খুঁজতে হবে। এইখান দিয়ে নামা যায়, এখানটা একটু গরু বাছুর এরা সব আর কি হাউ করে রেখেছে, তো এই দিয়ে নামা যাবে না, কালকে ওদিক দিয়ে নামবো। ওপারে জঙ্গল তো, সেই জন্য এখন নামার চেষ্টা করছি না এদিক দিয়ে, কারণ তাড়াতাড়ি ব্যাক করে যেতে হবে। নদীর পাড়ে দাঁড়িয়েই বেশ কিছুটা সময় কাটিয়ে দিলাম, তারপর ফিরে আসলাম প্রপার্টিতে। মেঘ করে আছে চারিপাশে, হেভি। না আমরা যারা সারাক্ষণ দৌড়ে যাচ্ছি না, মানে যারা কি কর্পোরেট এমপ্লয়ি বা কাজকর্মের মধ্যে আছি, এই কাজ করছি সেই কাজ করছি, কে কত টাকা পাচ্ছে, কি কোনো নতুন জিনিস কিনলো, কি আইফোন কিনলো, কি বড় গাড়ি কিনলো, এইসব চিন্তাভাবনার মধ্যে আর কি রয়েছি। আমি ওখান থেকে ডিটাচ হয়ে গেছি যদিও, কিন্তু এরকম মানুষদের জন্য এটা একটা রিসেট বাটন আর কি। এখানে এসে একটা নতুন পার্সপেক্টিভ পাবেন লাইফে, যে কী দরকার, কী চাই লাইফে। আমার তো এসে মনে হচ্ছে এখানে একটা বাড়ি থাকলে, একটা ঘর বাড়ি থাকলে কি সুবিধা হতো, ভালো হতো, এখানে এসে থাকতাম। ওই দিকটা দেখুন পুরো মেঘ করে আছে, আর চারিপাশে এত সবুজ, এত সুন্দর লাগছে কি বলবো, চারিপাশটা সবুজ, গাছপালা, ধান ক্ষেত, কিছু বাদ নেই। নিচে যাই এবার, একটু চা কফি খাই, একটু ভাইবটা নিই, কারণ রাত্রিবেলা আশা করি মনে হয় যে আর কি এখানে সেরকম খুব একটা কিছু করার থাকবে না, কারণ এই কম্পাউন্ডের বাইরে তো যাওয়া যাবে না, ওই ঘরের মধ্যে বসে বসে আর কি এনজয়মেন্ট। এখানে যত দেখলাম অনেকগুলো রুম রয়েছে, তো আপনারা যদি বড় গ্রুপ নিয়ে আসেন তাহলে কিন্তু বেশ মজার। রাত্রিবেলায় এইসব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে তো এত সুন্দর লাগছে কি বলবো, চারিপাশে ঘুটঘুটে অন্ধকার, মানে প্রপার্টির চারিপাশে। আর এখানে যেসব জায়গাগুলো আছে, ছোটো ছোটো ছাউনিগুলো আছে, এখানে বসার জায়গা, কিচেনের পাশে ডাইনিং এরিয়াটা, এই যে পাতগুলো সব লাইট দিয়ে দিয়েছে। সন্ধেবেলাটা একদম জমে গেল, চিকেন পকোড়া, গরম গরম চা আর কফি, আর দারুণ সুন্দর আড্ডা। আমরা যে স্ন্যাক্সটা নিলাম সেটা কিন্তু কোনো প্যাকেজের মধ্যে ইনক্লুসিভ না, এটার জন্য আপনাদের আলাদা করে পেমেন্ট করতে হবে। গল্প করতে করতেই অনেকটা টাইম কেটে গেল, আর ডিনার করার সময়ও চলে এসছে। কী রয়েছে, মাংস, আলু ভাজা, রুটি, এটা চাটনি না, হ্যাঁ এই চাটনি, চাটনিটা খুব সুন্দর, এটা আমের। রসগোল্লা। আমের? এখানকার ফার্স্ট দিনের এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো, হসপিটালিটিও খুব ভালো, আর খাওয়া দাওয়া কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর ডিনার করে এসে আমি দারুণ সুন্দর বারান্দাটাতেই অনেকক্ষণ টাইম কাটিয়ে দিলাম। এই বৃষ্টির সময় ডুয়ার্সে গেলে কিন্তু একটা অন্যরকম আনন্দ, চারিপাশে ঘুটঘুটে অন্ধকার, পোকামাকড়ের ডাক, আর তার মাঝে বৃষ্টি। গুড মর্নিং সবাইকে ফ্রম রয়্যাল ইকো হাট ইন নাগরাকাটা। আজকে দারুণ সুন্দর একটা সকাল, কাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, ইনফ্যাক্ট সকালে এখনও বৃষ্টি হচ্ছে। ঘুম থেকে মোটামুটি ওই 6:30 6:15 নাগাদ উঠে গেছি, কারণ কাল রাত্রিবেলায় প্ল্যান করেছিলাম যে সকালে উঠে আমরা ডায়ানা ফরেস্টের দিকে যাব, কিন্তু এতই বৃষ্টি হচ্ছে যে ভাবলাম যে একটু পরে বেরোই, বৃষ্টিটা কমুক। দূর থেকে নদীর আওয়াজ আসছে, কারণ বৃষ্টি হয়েছে, নদীতে ফ্লোটা বেড়ে গেছে, চারিপাশটা আরও সবুজ লাগছে, গরু মোষ সব তাদের পালগুলো আর কি হেঁটে হেঁটে নদীর দিকে যাচ্ছে। দুর্দান্ত সিনারি, মানে দুর্দান্ত সিনারি। সত্যি বলতে 2 নাইট এখানে স্টে করব, কোনো প্ল্যান কিন্তু ছিল না যে কোথায় যাওয়ার, তাও ভাবছি ঘুরেই আসবো একটু যদি যাওয়া যায়, কিন্তু না গেলেও এখানে বসে বসেই অনেক সময় কেটে যাবে। নেচার লাভার্সদের জন্য কিন্তু একদম প্যারাডাইস। আর রাত্রিবেলা অনেকক্ষণ কারেন্ট ছিল না, তখন কিন্তু লাইট ফ্যান এগুলো সবই চলছিল, এসি বাদে সবই চলছিল। তখন বুঝলাম যে এখানে ইনভার্টার ফ্যাসিলিটিও আছে, তো কোনো সময় লাইট চলে গেলেও কিন্তু কোনো সমস্যা হবে না। এখানে থাকলে সকালে উঠে আপনারা হাঁসের ডাক শুনতে পারবেন, পাখির ডাক শুনতে পারবেন, নানা রকম জন্তু জানোয়ারের ডাক শুনে আপনার কিন্তু ঘুম ভেঙে যাবে। ফাইনালি যা বুঝলাম, বৃষ্টি আর কমবে না, তার মাঝেই আমরা বেরিয়ে পড়ছি এখন ডায়ানা ফরেস্ট অভিযানে। চলুন যাওয়া যাক।
ডায়না ফরেস্ট দর্শন করে আসি। জানি না এই ক্যামেরা ক্যাপচার করবে কি না, কিন্তু ওই ডিরেকশনে কিন্তু পাহাড় আছে, দেখতে পাওয়া যাচ্ছে। আলাদাই সিনিক দৃশ্য একটা। তো গরুর পাল যাচ্ছে, ওই দাদা ছাতা মাথায় গরুদের নিয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু এত বৃষ্টি হয়েছে, জল জমে গেছে, পুরো প্রচুর বৃষ্টি হয়েছে। ওই সাইড দিয়েও জল আসছে। বর্ষাকালে কিন্তু এটাই ব্যাপার, মানে আপনারা যদি আসেন এসে ভাবেন যে একদম দারুণ ব্যাপার স্যাপার থাকবে আর কি, কোনো ঝামেলা নেই, রাস্তাঘাট সব একদম চকচকে, তাহলে আইদার আপনারা অফবিট জায়গা পাবেন না, অথবা বর্ষার মজা নিতে পারবেন না, যে কোনো একটা হবে আর কি। তো আমরা জানতাম যে এখানে একটু মানে যে কোনো জায়গাতেই পাহাড় বা জঙ্গল যেখানেই যাব, রাস্তাঘাটে একটু গন্ডগোলে থাকতে পারে, এরকম জল চলে আসবে। এই জল, এই যে বাপরে প্রচুর জল। তো বর্ষাকালে আসলে কিন্তু এগুলো ধরেই আসতে হবে। শীতকালে আসলে আবার এই ফিলটা পাবেন না, এত সবুজ এই ব্যাপারটা পাওয়া যাবে না, সেটা অন্যরকম একটা ব্যাপার। তখন হয়তো নদীতে জলও থাকবে না, থাকতেও পারে। হেভি চা বাগান, কি দারুণ না? চা বাগানের মাঝখান দিয়ে গাছ লাগিয়ে দিয়েছে আবার। এ ক্লাস, এ ক্লাস। খুব এনজয় করছি, নেচারটা এনজয় করার জন্য কিন্তু একদম পারফেক্ট টাইম এটা। ক্যামেরায় ক্যাপচার করবে কিনা বুঝতে পারছি না, তাও জুম করে দেখানোর চেষ্টা করবো। কিন্তু এটা কাঠঠোকরা রয়েছে আর কি, এই রাস্তার মাঝখানেই বসে আছে, সেই জন্য গাড়িটা দাঁড় করালাম। গ্রামের মাঝখান দিয়ে রাস্তাটা জাস্ট নেক্সট লেভেল। হ্যাঁ, দারুণ দারুণ। এখানে সত্যি বলতে কোনো হোমস্টে হোটেল কিছুই দেখতে পাওয়া যায় না, মানে একদম পুরো নেটিভ এরিয়া, প্রচুর আদিবাসীদের বসবাস। সেই জন্য এই জায়গাটা কিন্তু মানে পপুলেশন ডেন্সিটি অনেক কম। মানে আপনারা যদি বেরিয়ে এখানে হেঁটে বেড়ান না, তাহলেও কিন্তু খুব ভালো লাগবে। কত জল! এটা কি নদীর থেকে এরকম ঢুকে এসছে না ভেতর দিকে? নদীরটাই মানে এরকম ভাগ ভাগ। এই গাড়ি ভর্তি করে সব মহিলারা যাচ্ছে, সব চা বাগানে কাজের জন্য। এই যে সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জল ঢাকা না, এটা হচ্ছে গাটিয়া নদী। আর ওপারেই হচ্ছে ডায়না ফরেস্ট। এই জায়গা থেকে এসে কিন্তু এই নদী জঙ্গল এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে এইখানে কিন্তু মাল্টিপল ফরেস্ট আর কিন্তু মাল্টিপল নদী আছে। তো যখনই আপনারা এটা এগিয়ে যাবেন, তখনই কিন্তু এগুলো চেঞ্জ হতে থাকবে। দু সাইডে দুটো নদী, তার মাঝখান দিয়ে আমাদের এই রাস্তা যাচ্ছে। একদিকে হচ্ছে ডায়না ফরেস্ট আর একদিকে হচ্ছে গরুমারা। খুব ইউনিক জিওগ্রাফি। এইগুলো সব কি কন্টিনিউয়েশন না, মানে জঙ্গলগুলো? একটা সময় তো পুরো যোগাযোগই ছিল, আমরা এই মাঝে মাঝে কেটেছি। বুঝতে পেরেছি। এটা হচ্ছে ভিপজিওর ফিল্ম সিটি। এখন অ্যাবান্ডেন্ট বিল্ডিংগুলো আছে, কিন্তু অন্য কেউ নাকি নিয়ে নিয়েছে। ও, এখানে কত কি যে আছে। কি নাম, কি নাম? টানাটানি। আচ্ছা, শুরু করে ধরে এই যে টানাটানি ব্রিজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত কি জানতে পারা যায় না। এই টানাটানি ব্রিজের তলা দিয়েই চলে যাচ্ছে হচ্ছে গাটিয়া নদী। কি স্রোত, বাপরে বাপ, অস্বাভাবিক সুন্দর। আর ওই দিকে যদি দেখেন, ওই ডিরেকশনটায় ওই সাইড দিয়ে আসছে হচ্ছে জলঢাকা নদী। এদিক দিয়ে গাটিয়া নদী যাচ্ছে, এদিকে হচ্ছে ডায়না ফরেস্ট, আর ওই দিকে হচ্ছে গরুমারা ফরেস্ট। তো এই দুটো নদী নাকি ওইখানটা এসে মিশেছে, ওই মাঝখানটায়। এই গাটিয়া নদীর জলের স্রোত মানে সাংঘাতিক লেভেলে বেড়ে গেছে এই বৃষ্টি হওয়ার পর, অনেক জল বেড়ে গেছে। আর ওইদিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন বা জঙ্গলটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে সেই বিখ্যাত ডায়না ফরেস্ট। এত এরকম ফোর্সে নদীতে মাছ পাওয়া যায় কে জানে। এখন ওয়েদারটা এরকম বলে ড্রোনটা অনে যাচ্ছে না, ইয়ার অনেক রেস্ট্রিকশান আছে, সেই জন্য ক্যামেরা নিয়ে দেখাচ্ছি। কিন্তু টু গুড, এরকম ছোটো ছোটো ছাউনি করা আছে। এই যে এখানে বসে আপনারা নদী এনজয় করুন, ফরেস্ট এনজয় করুন। টু গুড, টু গুড। আমি মানে কী বলবো, মানে রিসর্টের কথা তো বলাই যাচ্ছে না, চারিপাশের জায়গাগুলো বেশি বলছি, কারণ এই জায়গাগুলো মানে বর্ষাকালে যে কোনো সিজনেই মানে এত সুন্দর। বর্ষাকাল বলছে না, এখানে অলমোস্ট অক্টোবর অবধি থাকে। আলাদাই মজা, আলাদাই মজা। আসুন বর্ষাকালে এখানে আসুন, নইলে কিন্তু মিস করে যাবেন। ওইখানে দূরে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, ওইখানে সব গরুর পাল চলে বেড়াচ্ছে, তার মাঝখানে একটা ছোট্ট বাড়ি, মানে ওই স্টিলস, হাউস অন স্টিলস হয় না, ওইরকম আর কি। মানে নিচে
বেসটা আর কি এরকম কাঠ দিয়ে এরকম বানানো আছে, উঁচু করা আর কি। এই যে এই দিকটা দেখুন, যেরকম বলছিলাম না এই গাটিয়া নদী তো এখান দিয়ে আছে, এখানে পাড় বানিয়ে দিয়েছে। এই সাইডে দেখুন ভেজিটেশন নেই, জলও চলে এসছে, মানে নদীর জল কিন্তু এদিকে চলে আসে। পুরো বাড়ি ভেঙে গেছে পুরো, এই বন্যায় কি অবস্থা, ক্ষতিগ্রস্ত। নতুন বাড়ি মনে হচ্ছে দেখে তো, হ্যাঁ মানে এত অব্দি জল এসছে। ওইদিকে বাড়ি একটা উল্টে পড়ে আছে। ও এই রাস্তাটাই ভেঙে গেছিল, এই রাস্তাটাই ছিল না। বন্যা হলে কি অবস্থা হয় খালি দেখুন, ওইদিকে বাড়ি দেখুন পুরো ভেঙে গেছে। এই রাস্তাটা কি নিচে নেমে গেছে এই কারণে? না না, রাস্তাটাই তো ধসে গেছে, ছিল ও এখান দিয়ে জল গেছে পুরো। দেখছো না গাছের কি গুড়ি অবস্থা। ফুড়ি সব উল্টে। হ্যাঁ 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 হ্যাঁ। গতবার পুজোর সময় নাকি এরকম হয়েছিল, দশমীর দিন, ভাবা যায়। প্রচুর জায়গা এফেক্টেড, প্রচুর বাড়ি এফেক্টেড, বাড়িগুলোর অবস্থা খুব খারাপ। ফাইনালি আমরা ঢুকে পড়লাম একদম প্রপার ডায়না ফরেস্টের ভেতরে। ফরেস্টের মধ্যে যে বাড়িঘর দরগুলো দেখতে পাওয়া যায় সবই কিন্তু লোকাল মানুষজন, আদিবাসীদের ম্যাক্সিমাম। এই ট্রিপটা কিন্তু সত্যি খুব সুন্দর। এই ডায়না ফরেস্টে কিন্তু অনেক রকম ফ্লোরা অ্যান্ড ফনা আছে, যেগুলো আসলে আপনারা দেখতে পারবেন। অনেক রকম ওয়াইল্ড লাইফ, পাখি, সব কিছুই দেখতে পাওয়া যায়। হ্যাঁ, কীরকম আওয়াজ হচ্ছে, সব ব্যাঙ একসাথে রাখছে মনে হচ্ছে। আমি আমার মাইক্রোফোনটা অফ করে দিলাম, কারণ এখানে জঙ্গলের এত আওয়াজ সেটা নইলে ক্যাপচার করবে না। এইগুলো সব হচ্ছে ঢেকি শাকের গাছ নাকি। ঢেকি শাক কিন্তু এখানে অনেক লোকজন খায়, খুব মানে লোকাল ডেলিকেসি টাইপের। পাহাড়েও পাওয়া যায়, এখানেও পাওয়া যায়। এইখানে এই জঙ্গলটায় বলছে এখান থেকে যেই গাছপালাগুলো শুরু হচ্ছে না, তার মধ্যে খুব সুন্দর সুন্দর ফুল হয়। অর্কিড, অর্কিড যেগুলো ঝুলে আছে। হ্যাঁ আচ্ছা, গাছ না, গাছের মধ্যে অর্কিড রয়েছে। আচ্ছা, এবার নোটিস করলাম ঠিক করে। এই লাল লাল না, এরকম ভ্যারাইটি শুরু হয় ও যখন ওই লাল, বাহ। নীল, পিঙ্ক, সাদা। এখানে নানা রকম ফুল যখন ফুটবে এই জায়গাটা পুরো লুকসটাই পাল্টে যাবে। এই ছোটোটা ব্রিজ, নালা ক্রসিং, নালা বলবো না, একটা ছোটো ইনলেট টাইপের। নদী থেকেই মনে হয় এগুলো ব্রাঞ্চ আউট করে আসে না, এগুলো সব জঙ্গলে। জঙ্গলে। আচ্ছা, আমরা ফাইনালি চলে এসেছি সেই বিখ্যাত ডায়না নদীর ব্রিজে। এটা হচ্ছে জঙ্গলের ব্রিজ, এই ব্রিজের উপর দিয়ে যাবো, আর তলা দিয়ে বয়ে যাচ্ছে ডায়না নদী। দেখুন ডায়না যে নদী আছে সেই নদী ক্রস করে এসে, ব্রিজ ক্রস করে এসে ডায়না ফরেস্টের ভেতর নেমে পড়লাম, স্ট্রিক্টলি আন্ডার সুপারভিশন। আমরা খেয়াল করেই নামছি। কত রকম জঙ্গলের শব্দ, আর এদিক দিয়ে হেঁটে হেঁটে গেলে ডায়না নদী। মানে আমি যেরকম অ্যাডভেঞ্চার চাই সেরকম অ্যাডভেঞ্চার কিন্তু ডুয়ার্সে এসেই হয়ে যাচ্ছে। সব জল জমে আছে, পা ফা ভিজে যাচ্ছে, কোনো ব্যাপার না, জায়গাগুলো দেখতে হবে না। এই ডায়না নদী থেকেই কিন্তু এই ডায়না ফরেস্টের নাম এসছে, এবং এই ডায়না নদী আসছে ভুটান থেকে। ভুটান থেকে কিন্তু আমাদের নর্থ বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গলের প্লেন্সে চলে আসছে। ইনফ্যাক্ট এই ডুয়ার্সের নামটাও কিন্তু ডোর্স থেকে এসছে। তো বেসিক্যালি আমি যতদূর জানি 17টা না 18 এরকম করিডোর ছিল আর কি, যেগুলো আর কি পাহাড় থেকে সমতলের দিকে নেমে আসছে। এবং এই ডুয়ার্সটা ছিল হচ্ছে কানেক্টিং এরিয়া বা ডোর্স, সেখান থেকে ডুয়ার্স একদম পায়ের কাছেই নদী চলে এসছে। হেভি, এই ফিল আলাদাই, নদী দিয়ে বয়ে যাচ্ছে। এখানে ডেপথ আছে মনে হচ্ছে, মানে এখানে ঘাসপালা আছে কিন্তু এরপর ডেপথ আছে। মনে হচ্ছে সারাদিন এখানেই থেকে যাই। এখানে লোকজন নোংরা করেছে, মনে হয় এখানে পিকনিক করতে আসে, তো ওটা দেখি খারাপ লাগছে। নইলে ডায়না নদীর সামনে দাঁড়িয়ে এই ভিউটা এনজয় করাটা, তাও বর্ষাকাল, মানে চারিপাশটা সবুজ, জঙ্গল পুরো ভরা। আসামের ওই সাইড থেকে আসে নাকি? আসে তো, ওই ছোটগুলো মাইগ্রেট হয় না, আসাম টু নেপাল কন্টিনিউ চলছে। মানে এটা এত লম্বা জার্নি করে? বাবা, কিন্তু এটাই ক্যারেক্টার। এখন তো আমরা মাঝখানে মাঝখানে বসতি বানিয়ে ফেলে অনেক জায়গায় ওদের অবস্ট্রাকশন হয়ে গেছে। মেন নিয়ে এটাই, এই যে ছাল খেয়েছে দেখো, সব হাতি খেয়েছে। তাই নাকি? ও এই গাছটা এগুলো টিকের ছালগুলো পুরো খায়।
যত গাছের ছাল তুলে দিই ও এগুলো হাতি দেখেছে নাকি? হাতে কিন্তু উঠে যাস না, ওইটাই খালি এখন এই জঙ্গলে আছে। কয়দিন ওই যে উপরে ছিল ধর্নীপুরের ওদিকে, ওখান থেকে এই নিচে নামছেন, কমসে কম 1 বছর হয়ে গেল। আগে বছর ধানের সময়, সিজনের সময় তখন এখানে ছিল, আর চলে গেছিল কোথায় কোথায়। ওখানে বোধহয় তোমার ওই যে গড়কাটা জঙ্গলে ছিল, তোমাদের কিবা বলেন, ওদিকে পার হয়ে গেছিল। আচ্ছা, আবার কোথায় কোথায় থেকে আবার এই জঙ্গলে আসে। জঙ্গল মানেই খুবই রোমাঞ্চকর হাতির গল্প, এবং সেটা শুনে এবার যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনের দিকে। পুরো এই ফরেস্ট বেল্টের মধ্যে কিন্তু প্রচুর ছোট ছোট ট্রাইবাল ভিলেজ আছে, যেগুলো ক্রস করে আমরা এখন এগিয়ে যাচ্ছি। চোখ কান না খোলা রাখলে কত রকম জিনিসপত্র ফিল করা যায়, দেখতে পাওয়া যায়। এই যে এদিকে চা বাগান, বাহ, এই বাগানটা বেশ ডেন্স মনে হচ্ছে, মানে অনেক লম্বা। এটাই টেন্ডু না? টন্ডু টন্ডু টি গার্ডেন। বাহ, এবার 2 সাইডে বাগান দেখছি। ডুয়ার্সে কি আছে আর কি নেই, চা বাগান, নদী, জঙ্গল, এরকম রাস্টিক ভাইবস, পাহাড়ও দেখতে পাওয়া যায়, ছাগল শুয়ে আছে রাস্তায়। নেচারকে এনজয় করলে ডুয়ার্স কিন্তু একদম স্বর্গ, কোনো কথা হবে না। এইখানটা একটা বিট অফিস ফরেস্টের, জলঢাকা ক্যাম্প, গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশন। এইখানে ইলেকট্রিক ফেন্সিং করা কেন এদিকটায়? ও, এখানে এই ফরেস্ট ডিপার্টমেন্টে যারা আছে, লাইফ কিন্তু অনেক ডিফিকাল্ট সত্যি। কত দিকে ধ্যান রাখতে হয়, কোথায় হাতি আসছে, কোথায় কে ধান খেয়ে যাচ্ছে, কখন জল চলে আসছে। মানে আমরা শহরে যারা থাকি আমরা ভাবি যে আমাদের লাইফ হয়তো খুব সমস্যার, অনেক প্রবলেম, হ্যান ত্যান। এখানে মানুষজনদের কিন্তু বেশ স্ট্রাগল আছে, যা বুঝতে পারছি। আর যখন তখন আর কি লোকজন ডাক দেবে, রাত্রিবেলা হাঁটি চলে আসলো, যে কোনো সময় চলে আসলো, বুঝলে মা? এখানে ঘোরা বেড়ানোর পর মনে হচ্ছে একটা ছোটোখাটো কিছু একটা কিনেই নি, এখানেই থেকে যাবো চাকরি বাকরি ছেড়ে। আলাদাই লেভেলের শান্তি, নট জাস্ট শান্তি, মানে পাহাড়ের শান্তিটা না, এটা অন্যরকম। এখানকারটা মানে অতটাও শান্ত না, প্রচুর অ্যাক্টিভিটিস, মানুষ রোজ কী করছে না করছে, মানে সেটা কিন্তু করতে করতে সময় কেটে যাবে। ডায়না ফরেস্ট এবং আশপাশের জায়গাটা দর্শন করা তো এবার হয়ে গেল। এবার চলুন ফিরে যাওয়া যাক আমাদের রিসর্টে। ডুয়ার্স আমার সবসময় ভালো লাগে, কিন্তু এইবার এসে একদম প্রেমে পড়ে গেলাম। এখানে কমলা লেবুর গাছ মা খুঁজে পেয়েছে, আর এদিকে ফুল গাছ, কি ফুল? জবা ফুল। এই দেখো এদিককার জবাগুলো দেখো একটু লাল, ওদিকটা একটু গোলাপি শেড, দেখো একটু হালকা দুরকম শেড আছে। কি রে, তুই চলে এসছিস? কি এই চাটে না, ও কিছু বলছে। এখন দারুণ সুন্দর ট্রিপ করে ডায়না ফরেস্ট দেখে, ডায়না নদী দেখে ফিরে এসেছি। এক্সেস, মানে দারুণ অভিজ্ঞতা সত্যি বলছি। একটু বাড়ি ছেড়েই বলছি না, যারা আমাকে ফলো করেন তারা জানেন আমি তো নেচার লাভার। নেচারের সব জিনিসপত্রই ভালো লাগে, আর এখানে হচ্ছে নেচার ইন অ্যাবান্ডেন্স। এখন ব্রেকফাস্ট করতে যাব, এখন অলমোস্ট সময় হয়ে গেছে সকাল 9টা, 9:30 হয়ে গেছে। তো আপনাকে খাওয়ার ব্যাপারটা বলে দিই, এখানে কিন্তু রুম যেগুলো আছে, রুমের ট্যারিফ আলাদা, খাওয়ার কিন্তু আলাদা। তো এখানে কিন্তু এই পার হেড পার ডে বা পার হেড পার নাইট এইসব গল্প কিন্তু নেই, ঠিক আছে? রুমের রেটগুলো আমি আগে বলেছি, পরে বলে দেবো। কিন্তু খাওয়ার ব্যাপারটা হচ্ছে, যদি আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার নেন তাহলে হচ্ছে 800 পার পারসন। আর আপনারা যদি ব্রেকফাস্ট আর ডিনার নেন তাহলে হচ্ছে 500 রুপিস পার পারসন পার ডে, ঠিক আছে? এবার আপনারা যদি ইভিনিংয়ে স্ন্যাক্স নেন সেটা অন্য, সেটা আলাকাটা মেনুতেই চলে আসবে, সেটা রেট আলাদা। আর এইখানে যে মেনুটা আছে তার মধ্যে কিন্তু চিকেন আর মাছ অথবা ডিম এরকমভাবেই কিন্তু মেনু সেট করা আছে। তো আপনারা কিন্তু দুবেলাও চিকেন নিতে পারেন, দুবেলাও ডিম নিতে পারেন, মানে আর কি চিকেন অর মাছ অর ডিম এরকম। কিন্তু আপনার যদি পছন্দ হয় কিছু এখানকার সিজনাল বলতে পারেন, বা এখানকার লোকাল যে মাছ আছে বা মাটন যদি নেন, তো সেইগুলো কিন্তু ট্যারিফ আলাদা, এটা মাথায় রাখতে হবে।
ইনফ্যাক্ট আমি যদি এই রিসোর্টটাকে বাকি এখানে যেসব প্রিমিয়াম রিসোর্টগুলো আছে না, যেগুলো ভালো লোকেশনে, এক্সক্লুসিভ লোকেশন, খুব সুন্দর রুম, সেগুলোর সাথে কম্পেয়ার করি, বা ধরুন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে মূর্তি আছে, বাতাবাড়ি আছে, টিলাবাড়ি আছে, সেই সবগুলোর সাথে কম্প্যারিজন করি একদম ঠিকই আছে আমি বলবো। মানে আপনাদের যদি র্যান্ডাম দেখেন বা অ্যাভারেজ দেখেন মনে হবে একটু উপরের দিকে, কিন্তু কম্প্যারিজন সবসময় করুন একটু প্রিমিয়াম লোকেশন, প্রিমিয়াম জায়গা সেইগুলোর হিসেবে, তো সেই হিসেবে ঠিকই আছে। এই হচ্ছে খাওয়ার জায়গা, রাত্রিবেলা হয়তো দেখিয়েছি, সকালবেলা এরকম লাগে। এই যে আমাদের খাবার চলে এসছে, গরম গরম লুচি আর কি ছোলার ডাল, লাভলি। এইখানে কিন্তু অপশান থাকে, মানে লুচি তরকারি হতে পারে, আলুর পরোটাও হতে পারে, তো লোকজন যেরকম বলছে, অথবা ম্যাক্সিমাম বেশি ক্যাপাসিটি ভর্তি থাকলে তখন যেরকম যা বলবে সেরকম অনুযায়ী হবে। তো এটা কিন্তু নট জাস্ট এমনি ব্রেকফাস্ট, মানে ব্রেকফাস্ট তো লুচি তরকারি এরকম তো অন্য জায়গায় হয়, এখানে কিন্তু ডিমও দিচ্ছে, সাথে 2টো ডিম দিচ্ছে, সাথে একটা রসগোল্লা আছে, তারপর এখানে রয়েছে হচ্ছে কলা কেটে দিয়েছে, মানে সিজনাল ফ্রুটস যা থাকবে সেটাও কেটে দেবে। তো এটা কিন্তু একটা এই ব্রেকফাস্ট প্যাকেজ বলা যেতে পারে আর কি, সব কিছু ইনক্লুসিভ আছে। লুচি তরকারিটা জাস্ট তুফান, তরকারি না ছোলার ডাল, একটুও বাড়ি বলছি না। মটরশুঁটি দিয়েছে, ছোটো ছোটো এই যে নারকেল কেটে দেওয়া আছে, তার মধ্যে কী দিয়েছে, কিশমিশ রয়েছে। এটা ব্যাপারটা আরও জমতো যদি এটা খাবারটা নিয়ে গিয়ে নদীর পাড়ে বসে খেতে পারতাম, সেটা একটু বেশি টাফ টাস্ক হয়ে যাবে। ভালো, খুব ঘরোয়া। হাতে এটা চড়াও হবে। হাতিও বলবে আমি লুচি খাবো। নাগরাকাটার এই রয়্যাল ইকো হাটে অনেক টাইপের রুম আছে, অনেক ক্যাটাগরির রুম আছে, সেই রুমগুলো আপনার একটু দেখিয়ে দিই। এই বর্ষাকালে যেহেতু সব জায়গাতে গেস্ট নেই, কিছু কিছু রুম একটু রেডি করে রাখতে বলেছি দেখানোর জন্য আপনাদেরকে, যে রুমগুলো এক্স্যাক্টলি কেমন, মানে কীরকম কী রেট আছে, কজন থাকতে পারবেন, রুমের কী স্পেশাল ফিচার্স আছে, সেগুলো আপনাকে দেখাচ্ছি। টোটাল 5 টাইপের রুম আছে এখানে, ঠিক আছে। একটা হচ্ছে এই যে ব্যাক সাইডে মেন বিল্ডিং, এই মেন বিল্ডিংয়ে মানে 3 রকম রুম আছে। এই যে গ্রাউন্ড ফ্লোর দেখছেন, এটা এক টাইপের রুম। এই যে ফার্স্ট ফ্লোর যেখানে আমরা আছি, এটা আরেক টাইপের রুম। আর এই টপ ফ্লোরে কিন্তু 2টো আলাদা রকম রুম আছে। আর এই যে মেন বিল্ডিংটা দেখছেন, এই মেন বিল্ডিং থেকে যদি এদিকে চলে আসি, এই দিকটাতে, এখানে কিন্তু 2খানা কটেজ আছে, ঠিক আছে। এই কটেজগুলো হচ্ছে পেট ফ্রেন্ডলি, আর এটার রেটটা কিন্তু মিনিমাম রেট, মানে এখানে গ্রাউন্ড ফ্লোরে যে রুমগুলোর যা রেট আছে, কটেজগুলোর কিন্তু সেম রেট। আর এই যে মেন বিল্ডিং থেকে এই ছোট্ট সুন্দর যেই ওভারব্রিজ টাইপের আছে, একটা ব্রিজ টাইপের আছে, ওই দিক দিয়ে চলে গেলে একটা সেক্লুডেড রুম আছে, সম্পূর্ণ আলাদা একটা রুম, সেটা হচ্ছে গ্লাস হাউস এখানকার। আমরা যখন চেক ইন করেছিলাম তখন তো আমাদের রুমটা দেখিয়ে দিয়েছি, ওটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, ঠিক আছে। চলুন কটেজটাকে দেখে আসি এবার। যে বুলুম্যান শুয়ে আছে এখানে, বুলুম্যানস, ওদিকে হাঁস ঘুরে বেড়াচ্ছে। এই এনভায়রনমেন্টটা খুব সুন্দর, সত্যি বলছি খুব সুন্দর, অনেস্টলি এই প্রকৃতি কিন্তু পাওয়া যায় না। এই যে মেন যে এন্ট্রেন্সটা, এটা হচ্ছে মেন এন্ট্রেন্স স্ট্রেট। এই স্ট্রেট এন্ট্রেন্স দিয়ে ঢুকে, মানে আপনারা যখন মেন গেট দিয়ে ঢুকছেন, ঢোকার পর ডান দিকে কিন্তু কটেজগুলো আছে, ওই যে ওই দিকে কটেজগুলো। মেন বিল্ডিং থেকে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে এসে এই রাস্তা ধরে যেতে হবে। এই কটেজগুলোর এরিয়াটাও কিন্তু বেশ সুন্দর, দোলনা রয়েছে, এখানে ল্যান্ডস্কেপ গার্ডেন, গাছপালা ভর্তি। এই রুম নম্বরগুলো মাথায় রাখবেন, 105 আর ওই দিকে হচ্ছে 106, এইটা হচ্ছে 106 নাম্বার কটেজ। রেটটা আমি তলায় দিয়ে দেবো, রেট প্লাস জিএসটি হিসেবটা করে নেবেন। এখানকার যে বেডটা আছে সেই বেডটাও কিন্তু বেশ বড়, কিং সাইজ বেড, তো 2জন অ্যাডাল্ট 1জন বাচ্চা কিন্তু হয়ে যাবে। এখানে এসি রয়েছে, এখানে ওয়াশরুম আছে, ফ্যানও দেওয়া আছে, যদি গরম লাগে ফ্যান চালাতে পারেন। ওদিকে স্ন্যাক্স কিটগুলো দেওয়া আছে, চা কফি দেওয়া আছে, ইলেকট্রিক কেটেল, টাওয়েল সব কিছু রাখা আছে। আর এটা হচ্ছে এখানকার ওয়াশরুম। সব জায়গাতে কিন্তু গিজার ফ্যাসিলিটি আছে, কমোড আছে, তো কোনো অসুবিধা কিছু নেই। এই যে কোয়েল, এই হচ্ছে ওনার জুনিয়র, তাই তো। এই যে এটা হচ্ছে রিসেপশন এরিয়া, মেন যেই গেটটা, ওখান দিয়ে স্ট্রেট ঢুকে যদি আসেন, প্রথমে পাবে ডান দিকে কটেজগুলো, তারপর রিসেপশন। আচ্ছা হ্যাঁ, তুমি আগের দিন এখানেই পুজো দিচ্ছিলে। এই যে এবার গ্লাস হাউসটায় চলে এসেছি। গ্লাস হাউসের লোকেশনটা কিন্তু একদম এক্সক্লুসিভ, সত্যি। এই যে এখানকার সবচেয়ে প্রিমিয়াম রুম যেটা, এখানকার গ্লাস টাওয়ার, সেটাই চলে এসেছি। এবার রুমটা দেখুন কি সুন্দর, দারুণ। 3 দিকে কিন্তু এরকম গ্লাস দেওয়া এখানে। এই যে এই দিক দিয়ে পুরো একদম বিস্তীর্ণ মাঠ দেখতে পাওয়া যাচ্ছে, গরু দেখতে পাওয়া যাচ্ছে। ও খোলাও যায় গ্লাসটা, বাহ, তো সাফোকেশনের ঝামেলা নেই তাহলে কোনো। ফ্যান্টাস্টিক, বাহ।
দিকটাও মনে করো খুলতে খুলতে ওই দিকটা খোলা যায়। এটা কিন্তু বেশ মজাদার জায়গাটা। বেডটারও সাইজ এখানে 2 জন অ্যাডাল্ট হয়ে যাবে, একটু বাচ্চাও হয়ে যাবে মাঝখানে ছোট বাচ্চা থাকলে। আর না হলে যদি এটার বেডে না হয় হ্যাঁ। তাহলে এখানে একটা মানে Mattress। এক্সট্রা বেড ও বেডই আছে, আচ্ছা। বেডই দিয়ে দেওয়া। আর এখানে সব জায়গাতেই কিন্তু এরকম এই স্ন্যাক্সের কিট, তারপর চা, এখানে বোতল, এই বোতলটা ভরে নিতে হবে। এখানে আর কি আগে থেকে জল ভরে রাখা থাকে না। ছোটো কেটলি, ইলেকট্রিক কেটল, আর ওয়াশরুমটা বেশ বড়, সব রকম ফ্যাসিলিটি আছে, কমোড, গিজার সব রয়েছে। এই রুমটা রেট হচ্ছে 3,500 প্লাস জিএসটি, কিন্তু খাসা, এটা কিন্তু হেভি। মেন বিল্ডিংয়ে একটু সেফ অ্যান্ড সিকিউর ব্যাপার আছে আর কি, কিন্তু এটা পুরো একদম মানে এই হানিমুন কাপলওয়ালা রুম এরকম হয়ে গেছে। মেন বিল্ডিংটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের অর্গানিক ফার্মিং এরিয়া। এটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্ল্যান্ড এবং ডিজাইন করা। পাথর আলাদা করে সেখানে ওই আমাদের গোয়াল রয়েছে, সেখান থেকে গোবর এনে পাতা পচিয়ে সার বানিয়ে সেই বাহ। দিয়ে তারপরে তোমার মেজারমেন্ট করে, মানে এই গাছটার সঙ্গে ওই গাছটার যতটা ডিফারেন্স, ওই গাছটার সঙ্গে ওই গাছটারও ততটা ডিফারেন্স। এই যেরকম বলছিলাম, মানে এই জায়গাটা কিন্তু মানে দেখতে সুন্দর, সবই ভালো, কিন্তু এইগুলোর পেছনে কিন্তু অনেক এফার্ট রয়েছে। মানে খুব ডেডিকেশন থাকলেই কিন্তু একটা সুন্দর একটা জায়গা করা যায়। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। ওই দিক দিয়ে কী বলছে এটা? ঝোড়া। আমার বাংলাটা খুব পোক্ত তো, যাই হোক। তো এটার দিকে দেখতে যাচ্ছি। ওই যে ছোটো একটা ওয়াটারফল আছে, ওইদিকে মনে হয় যাওয়া যাবে না, ওটা একটু দূরে। চারিপাশে কিছু না কিছু সিনিক রয়েছে জায়গা। আচ্ছা, এই মাটি নিয়ে যাচ্ছে পুরো একদম এখন। হ্যাঁ, কাল রাতে বৃষ্টি। এই গ্রাউন্ড ফ্লোরে বা নিচের ফ্লোরে আর কি যে রুমটা আছে ওটাকে একটা দেখিয়ে দিই। 4টে রুম আছে, 4টেই সিমিলার টাইপের। তো এটা হচ্ছে 2200 প্লাস জিএসটি। এই যে এখানেও বেশ বড় সাইজের বেড আছে, কিং সাইজের বেড। এখানে জিনিসপত্র রাখার জায়গা, এসি রয়েছে। মানে আমাদের যে রুমটা সেরকম টাইপেরই রুম, কিন্তু এটা নিচে বলে এটা রেটটা একটু কম। সব বেসিক অ্যামিনিটিস রয়েছে, টয়লেট্রিজও রয়েছে। এই দিক দিয়ে ভিউটা দেখিয়ে দিই কেন রেটটা কম। এটা হচ্ছে তলার দিকে, ঠিক আছে? তো তলার দিক থেকে কিন্তু এরকম ভিউ, এই যে, সেই জন্য দাম দরটার একটু ডিফারেন্স আছে। এখানেও জানলা খুলে দেওয়া যায়, স্লাইডিং, সুন্দর হাওয়া আসছে। আর এই যে এদিক দিয়েও কিন্তু নদী দেখতে পাওয়া যায়, সামনে মাঠ, গরু চড়ছে, সব দেখতে পাওয়া যায়। এখন ঘুরতে ঘুরতে এই প্রপার্টির একদম টপে চলে এসেছি, টেরেসে। কাল বিকেলেও এখানে এসেছিলাম। এখান থেকে আরেকবার ভিউটা দেখিয়ে দিই, দারুণ। এই দিকটা সত্যিই খুব সুন্দর। এইখানে কিন্তু 2টো রুম আছে। এখানে এই উডেন রুম বা উডেন কটেজ উইথ ওপেন টেরেস, মানে এই রুম থেকে বেরোলেই কিন্তু এখানে টেরেসটা আছে। দেখিয়ে দিই রুমটা একবার। এই যে বেশ সুন্দর, বেশ এয়ারি রুম, পুরো স্লাইডিং উইন্ডো করা, আর এখান দিয়ে পুরো বাইরেটা দেখতে পাওয়া যাচ্ছে। রুমগুলো মোটামুটি সবই দেখিয়ে দিলাম। রেটগুলো আমি তলায় আশা করে দিয়ে দিয়েছি বা বলে দিয়েছি। আমি কোয়েলের নাম্বার, কাকুর নাম্বার দিয়ে দেবো, তোমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি অনেস্টলি আমার যেরকম মনে হচ্ছে আমি সেই ভিউগুলো শেয়ার করছি। এরপর আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে, আর লাঞ্চ করে আরও ডুয়ার্সের খুব সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে বেরিয়েছিলাম। তার সাথে চলে গেছিলাম ইন্ডিয়া ভুটান বর্ডারে লাল ঝামেলা বস্তি, হিলা, কুর্তি, আরও অনেক সুন্দর সুন্দর আর অফবিট ডুয়ার্সের জায়গায়। কিন্তু সেই সব কিছু আপনাদের দেখাবো নেক্সট পর্বে, তাই স্টে টিউন টু সৌরদীপ অ্যাডভেঞ্চার্স। আর এই অপূর্ব সুন্দর ডায়না নদীর পাশে দাঁড়িয়ে ডায়না ফরেস্টকে এনজয় করতে করতে ভিডিওটা শেষ করার আগে আপনাদের একটা কথা আবারও বলবো, আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন। কারণ মনে রাখবেন, জীবন কিন্তু একটাই, আর এই জীবনেই এইগুলো এনজয় করে নিতে হবে।